সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করছি খুব শীঘ্রই আমাদের দেখা হবে কলেজ প্রাঙ্গণে, আবার মুখরিত হবে আমাদের কলেজ ক্যাম্পাস। তোমরা ইতিমধ্যেই প্রিটেস্ট পরীক্ষা দিয়েছো এবং অনেকেই খুব ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়েছ। তোমাদের সকলকেই সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব পৌনিত সুশাসনের নতুন একটা টপিক নিয়ে। যেহেতু নতুন বছর, তাই ভাবলাম নতুন টপিক নিয়ে শুরু করি। আজকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজ আমরা আলোচনা করব পৌনিত সুশাসনের নবম অধ্যায় নিয়ে, অর্থাৎ জনসেবা ও আমলাতন্ত্র নিয়ে। আর সেজন্য এই আলোচনার জন্য বর্মা কলেজ থেকে আছি আমি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিন সুলতানা। আজকে আমরা আলোচনা করব আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি নিয়ে। আর এই অধ্যায় আলোচনার শেষে আমরা জানতে পারবো আমলাতন্ত্র কি এবং আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের কি বলার আগে আমরা জেনে নিই আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, এবং এই শব্দটি এসছে আসলে ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক কেট্রিন থেকে, ঠিক আছে? এবং এই শব্দ দুটো থেকেই কিন্তু ব্যুরোক্রেসি শব্দটি উদ্ভব হয়েছে। এখানে ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল অর্থাৎ ডেস্ক, এবং কেট্রিন শব্দের অর্থ হচ্ছে শাসন। এবং সেই হিসাবে আমরা যদি উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ বলি, তাহলে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার। আর আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদেরকে শাসনকেই বোঝায়। এই আমলাতন্ত্রের মধ্যে আমলা শব্দটা কিন্তু আরবি শব্দ, এবং ওই আরবি শব্দটার এর অর্থ হচ্ছে কিন্তু আদেশ পালন ও বাস্তবায়ন করা। এবং শব্দগত অর্থে যদি আমরা বলি আমলা কি, তাহলে আমরা বলতে পারবো যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকেই আমলা বলে। আর এই যে আমলাদের যে সংগঠনটা, ঠিক আছে, তাকেই কিন্তু আমলাতন্ত্র বলা হয়, তাহলে আমলাতন্ত্রটা কিন্তু সেটা আমলাদের সংগঠনটাকেই কিন্তু তাহলে আমলাতন্ত্র বলে, ঠিক আছে? এখন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আমলাতন্ত্রকে ব্যুরোক্রেসি, কেউ আবার নন পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, কিংবা অনেকে সিভিল সার্ভেন্টস বলেও উল্লেখ করেছে। তাহলে আশা করছি মোটামুটি বুঝতে পারছো যে আমলাতন্ত্র কি। আমলাতন্ত্র হচ্ছে তাহলে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংস্থা, এবং আমলারা সুশৃঙ্খলভাবে পরস্পর সংযুক্ত এবং রাজনীতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে। এই ক্ষেত্রে আমরা এই যে আমলাতন্ত্র নিয়ে যে আমরা এত কথা বলছি, এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে আমলাতন্ত্রের প্রথম আমলাতন্ত্রের আধুনিক আলোচনার অগ্রনায়ক হচ্ছেন প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, ঠিক আছে? তিনি সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন। তিনি ছিলেন আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক। তাহলে আমলাতন্ত্রের উদ্ভাবক কে? ম্যাক্স ওয়েবার। এটা অবশ্যই নোট করে রাখবে, কারণ এটা প্রায় সময় আসে। এখন দেখো বিভিন্ন মনীষীগণ কি বলেছে। অধ্যাপক অক বলেন আমলাতন্ত্র হলো সুদক্ষ পেশাদারী অধীনস্থ স্থায়ী বেতনভুক্ত ও অরাজনৈতিক কর্মচারীবৃন্দ। আবার
অধ্যাপক ফাইনার বলেছেন আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। আবার অধ্যাপক ফিফনার এবং প্রেস থপাস বলেছেন আমলাতন্ত্র হলো বিভিন্ন ব্যক্তি এবং তাদের কার্যাবলীকে এমন একটি পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। তো সুতরাং আমরা আমলাতন্ত্র বলতে কি বুঝি? আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী আমলাতন্ত্রকে যদি আমরা সহজভাবে সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারবো আমলাতন্ত্র হলো স্থায়ী দক্ষ বেতনভুক্ত ও পেশাদার কর্মচারীদের একটি সংগঠন যারা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। আশা করছি আমলাতন্ত্র সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে। প্রথম যে বৈশিষ্ট্যটা আমলাতন্ত্রের সেটা হচ্ছে স্থায়িত্ব। অর্থাৎ আমলাদের কিন্তু একটা চাকরি নির্দিষ্ট বয়স পর্যন্ত তোরা স্থায়ী, মানে ওদের চাকরিটা নির্দিষ্ট বয়স আছে এবং এর আগে কিন্তু শুধুমাত্র যদি তারা দৈহিক বা মানসিক অসমর্থ হয় তখনই কিন্তু তারা চাকরিচ্যুত হতে পারবে, তার আগে কিন্তু তাদেরকে কখনোই চাকরিচ্যুত করা যাবে না। তারা অবশ্যই একটা নির্দিষ্ট একটা চাকরির একটা সব বয়স থাকবে এবং ওই অত সময় পর্যন্তই কিন্তু তারা ওই চাকরিতে বহাল থাকবে, অর্থাৎ অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকবে। এক্ষেত্রে একটা কথা বলে নিই, সরকার যদি চেঞ্জও হয়, মানে সরকার পরিবর্তন ঘটলেও কিন্তু আমাদের কোনো পরিবর্তন ঘটে না। এটা ইম্পর্টেন্ট একটা টপ নোট, কারণ হচ্ছে এটা নৈবেত্তিকে আসে, ঠিক আছে। সরকার পরিবর্তন ঘটলেও কাদের পরিবর্তন হয় না, মানে কারা থেকে, যেটা দেখা যায় তোমার যে উদ্দীপক, ঠিক আছে, ওখানেও আসতে পারে। এই ধরনের কিন্তু প্রায় সময় মানে কয়েকটা সংগঠন এই ধরনের দিয়ে সরকারের পরিবর্তন ঘটে কিন্তু ওনারা রয়ে যায়, মানে তখন বুঝতে হবে এটা যে তোমাকে আমলাতন্ত্রের ব্যাপার বলছে। তো এই গেল প্রথম স্থায়িত্ব, প্রথম বৈশিষ্ট্য। এরপরে যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে পদসুপার নীতি। পদসুপার নীতি হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস ও সংগঠন করা পদসুপার নীতিটা, অর্থাৎ প্রত্যেক নিম্নতম পদই কোনো উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে বিভিন্ন পদের মধ্যেই কিন্তু কর্তৃত্বটা সম্পর্ক থাকে, কর্তৃত্বগত। যেমন দেখো, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশ কিন্তু নিম্নতর যারা কর্মকর্তা আছে তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে থাকে। এটাই হচ্ছে পদসোপান নীতি, ঠিক আছে। এটা অনেক সময় আসে পদসোপান নীতি বলতে কি বুঝো, মানে পদের শ্রেণীবিন্যাস। এবার হচ্ছে দক্ষতা। দক্ষতা বলতে বোঝাচ্ছে, এটা আমলাতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য, কারণ অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে আমলা বা সরকারি যে কর্মকর্তাগুলো আছে ওনাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে। অর্থাৎ আমলাতান্ত্রিক সংগঠনের কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ একটা দক্ষতা অর্জনে সচেষ্ট থাকে। কেবল দক্ষতা, ব্যক্তির দক্ষতা নয়, সাংগঠনিক যে দক্ষতা সেটাকেও কিন্তু আমলাতন্ত্রের সর্বোচ্চ মাত্রায় লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সরকারি কর্মকর্তাদের দক্ষতাগুলো বৃদ্ধি করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে। এই প্রশিক্ষণগুলো আসলে কেন করে? আরও বেশি দক্ষ করে তোলার জন্য। এরপর আছে নিরপেক্ষতা। নিরপেক্ষতা অর্থাৎ আমলা প্রশাসন রাজনীতি কিন্তু নিরপেক্ষ সংগঠন, অর্থাৎ আমলারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে না। তারা ঘৃণা ও আবেগকে পরিহার করে তারা নিয়মের সাথে তার দায়িত্বটা পালন করবে এবং প্রত্যেক কর্মচারী তার ব্যক্তিগত জীবনকে সবসময় তার প্রশাসনিক জীবন থেকে পৃথক রাখে, পার্সোনাল লাইফকে প্রফেশনাল থেকে পৃথক রাখে, ঠিক আছে। এরা নিরপেক্ষভাবে সব কাজ করবে, কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে। কর্ম সম্পাদন, তারা তাদের কাজগুলো খুব সুন্দর করে করবে এবং তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কাজের যে দায়িত্ব দেওয়া হয় তারা সে কাজগুলো ভাগ করে দেওয়া হয়, মানে কে কোন কাজ করবে সেই দায়িত্বগুলো ভাগ করে দেওয়া এবং প্রত্যেকটা কর্মচারীগণ তারা খুব সুন্দরভাবে তাদের কাজ সম্পাদন করে এবং এক্ষেত্রে তারা তাদের যে কর্মক্ষেত্র আছে সেখানে কিন্তু তারা তাদের যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদের নিকট কিন্তু তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। এরপর হচ্ছে যোগ্যতা। যোগ্যতা আমলাতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য, অবশ্যই তাদেরকে যোগ্য হতে হবে, ঠিক আছে। কারণ তাদেরকে এখানে কি বলেছে, আমলাতন্ত্র কিন্তু একটা স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী, ঠিক আছে। তাদেরকে নিয়োগের একটা বিধান থাকে যে তার মানে এদেরকে যোগ্য হতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে বেতন ভাতা, পেশাদারিত্ব।
অর্থাৎ আমলা যে সরকারি কর্মচারী আছে তারা কিন্তু পেশাদারিত্ব এবং বেতনভোগী, অর্থাৎ তার নিজস্ব একটা বেতন থাকবে, ভাতা থাকবে, এবং তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে এই বেতন ভাতাটা তারা নেবে। এরপর হচ্ছে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতার উপর অনিয়ম মেনে বিধি ও কার্যপদ্ধতির উপর অত্যাধিক গুরুত্ব প্রদান করা হয়। তারা সব কিছু কিন্তু নিয়ম মাফিকই চলে এবং তাদের সব কাজই হয় খুব রুটিন মাফিক, ঠিক আছে? তারা নিয়মের বাইরে চলে না, তাদের সব কাজ কর্মপদ্ধতি সব কিছু কিন্তু নিয়ম মাফিকই হয়। তো এই ছিল আজকে আমাদের টপিকস, আশা করি বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো, ধন্যবাদ সবাই।